নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মর্গের মধ্যে থেকে চোখ উধাও হয়ে গেল। মৃতদেহ পোস্টমর্টমের পর যখন পরিজনের হাতে তুলে দেওয়া হচ্ছে তখনই দেখা গেল তুলসী পাতা ছড়িয়ে সরিয়ে যে তার মৃতর বাঁ চোখটি নেই। মৃতকে প্রীতম ঘোষ, বয়স কত, 34। একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় যুবকটি মারা যান এবং স্বাভাবিকভাবে তার পরিবার পরিজন যখন দেহ নিতে যান সেই দেহ নিতে গিয়ে দেখেন যে তার বাঁ চোখটি নেই, অর্থাৎ বাঁ চোখটি বিক্রি হয়ে গেছে। তারা সন্দেহ করেছেন উপরে নিয়ে নেওয়া হয়েছে, তুলসী পাতা লাগিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ অন্তত তার পরিজনের। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে গত পরশুদিন প্রচুর বিদ্রোহ হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বনগাঁ থেকে যশোর রোড হয়ে কলকাতায় ফিরছিলেন বারাসাত মেডিকেল কলেজের সামনে, সেখানে বিক্ষোভের মুখে পড়েন এবং শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে তারপর অ্যাসিওরেন্স দেন যে ঠিক আছে, পুলিশ তদন্ত করবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যুবকটি, তার মা, তার আর্থিক রোজগার নেই, ফলত তাকে একটা 10,000 টাকার চাকরি এবং 10,000 টাকার চাকরি পরবর্তীকালে, এখন অস্থায়ী চাকরি, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যাবে। এই হচ্ছে মূল ঘটনাটা। এবং এই ঘটনাটা আপাত দৃষ্টিতে প্রচুর ক্ষোভের সৃষ্টি করে এলাকায়। ফলত রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে গাড়িতে বসে তাকে 10,000 টাকার চাকরি দিয়েছেন। প্রশ্নটা এখানে হলো 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি। প্রশ্নটা হলো যে এই দুর্ভাগ্যজনক মৃত্যুর প্রেক্ষিতে দাঁড়িয়ে মর্গের মধ্যে থেকে যখন চোখ উধাও হয়ে যায় তখন যে প্রশ্নটা প্রথম আসে, চোখটা বিক্রি হয়নি তো? কারণ এই রাজ্য তো দেখেছে যে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে মর্গের মধ্যে থেকে মৃতদেহ বিক্রি করেছেন সন্দীপ ঘোষ এবং আরজিকরের প্রধান। সেই মৃতদেহ বিক্রি করা শুধু নয়, বিক্রি করার পরও সেই সন্দীপ ঘোষকে চিহ্নিতকরণের পরও এ রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে পোস্টিং ট্রান্সফার দিয়েছেন, তাকে স্পেশাল অফিসার করেছেন স্বাস্থ্য ভবনে। শেষ পর্যন্ত তিনি অবশ্য জেলে রয়েছেন, সাসপেন্ডেড হয়েছেন। এখন পরিস্থিতি হচ্ছে সন্দীপ ঘোষকে আগলে রেখেছিলেন, বাঁচিয়েছিলেন। আজও সন্দীপ ঘোষ অপরাধী রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বিশ্বাস করেন না। কেন, সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী কী করেছেন আমরা সবাই জানি, আমি তাতে যাচ্ছি না। কিন্তু যে ঘটনা আরজিকরের প্রেক্ষিতে জনসমক্ষে উঠে এসেছিল যে আলটিমেটলি অঙ্গ পাচার অর্থাৎ অঙ্গ বিক্রি করার কালচারটা সরকারি মেডিকেল কলেজ হসপিটালগুলোতে আছে। এবং স্বাভাবিকভাবে যখন যুবকটির পরিবার পরিজন তার চোখ দেখেনি, তারা সন্দেহ করেছেন। সন্দেহ করাটা খুব অস্বাভাবিক কিছু নয়। আজকে অবশ্য যখন এই তথ্য পেশ করছি তার আগের দিন একটা তথ্য বাজারে ছাড়া হলো যে মর্গের মধ্যে থেকে ইঁদুর চোখটি খুবলে নিয়ে গেছে এক যুবক বলছেন। আমি জানি না তার তথ্য কতটা সত্য না মিথ্যে। প্রশ্নটা হলো যে ওই ছোট ঘটনা, সাজানো ঘটনা, বানানো ঘটনা কিছুই না, এমন কিছু নয়। এই তত্ত্বে তো আমরা বাঙালিরা অভ্যস্ত হয়ে গেছি। ফলত স্বাভাবিকভাবে এই চোখ কোপড়ানোর ঘটনাটাকে ইঁদুর নিয়ে গেলে ছোট ঘটনা করে দেওয়া যায়। এক, দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আচমকা ক্ষোভ প্রশমনের জন্য যুবকটির মার 10,000 টাকার চাকরি গাড়িতে বসে অ্যানাউন্স করলেন, যেটা করা উচিত ছিল 10 লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারতেন। 10,000 টাকার চাকরি কন্ট্রাকচুয়াল দিয়ে কাল বাদে পরশু পার্মানেন্ট হবেন কি হবেন না তার তো কোনো নিশ্চয়তা নেই। যুবকটির মার চাকরি করার সক্ষমতা আছে কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেটাও জানেন না। ফলত স্বাভাবিকভাবে সেইখান থেকে বসে গাড়িতে বসে যখন অ্যানাউন্স করছেন তখন এ রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা চাকরির জন্য রাজপথে বসে আছে। এ রাজ্যের এমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে যাদের সরকারি অফিসগুলোতে, পুরসভাগুলোতে, পঞ্চায়েতগুলোতে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে নিযুক্ত করে রাখা হয়েছে, তাদের চাকরি আদৌ কোনো দিন পার্মানেন্ট হবে কি না কেউ জানে না। এখনও পর্যন্ত কোনো তার দিশা নেই। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী গাড়িতে বসে বললেন কী করে যে 10,000 টাকার চাকরি দিচ্ছি পরে পার্মানেন্ট হয়ে যাবে? অর্থাৎ তিনিও জানেন যে 10,000 টাকার চাকরি নিয়ে প্রশ্ন উঠবে এবং সেই প্রশ্নের আগেই বলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা পার্মানেন্ট হয়ে যাবে, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যাবে। আপাতত আমার কোটায় 10,000 টাকার চাকরি একটা দিয়ে দিলাম। যেটা করতে পারতেন যে আমি যদি সরকারি হসপিটালে এই ঘটনা ঘটে থাকে আমি সরকারের পক্ষ থেকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করছি যদি এটা কোনোভাবে সরকারি স্তরের গাফিলতি থাকে। গাফিলতিতে আছে পরিষ্কার। আর সবথেকে বড় কথা, আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর সমস্ত হসপিটালের সর্বোচ্চ সমস্ত জায়গায় সিসিটিভি থাকার কথা, মর্গের মধ্যেও সিসিটিভি থাকার কথা। তো তাহলে সেখানেও তো আইডেন্টিফিকেশনের জায়গা, যদি অবশ্য দেহটা রেখে দেওয়া হয়েছে, ওই হসপিটালের কর্তৃপক্ষ বলেছেন এটা আমরা তদন্ত করে দেখছি। কিন্তু রাজ্য সরকারের তদন্ত, রাজ্য পুলিশের তদন্ত ধামাচাপা দেওয়ার ঘটনাটাই তো খুব স্বাভাবিক।
ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে প্রশ্নটা প্রাসঙ্গিক হচ্ছে যে শেষ পর্যন্ত অঙ্গ পাচারের ব্যবসাটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে ভালো কেউ জানেন না। তিনি আজ 14 বছর ধরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং সেটাকে নিয়ে কোনো দিন তিনি ব্যবস্থা নিয়েছেন বলতে অন্তত মানে প্রকাশ্যে জানা যায়নি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা যদি নিতেন তাহলে তো আজকে অঙ্গ পাচারের প্রশ্নটা আসতো না। আজকে আসছে এই কারণে যে আরজি কর মেডিকেল কলেজে হসপিটালে দেহ বিক্রি করার কারবার পর্যন্ত সন্দীপ ঘোষরা করেছেন, সেটা সর্বসমক্ষে এসছে, মিডিয়াতে এসছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উল্টে তাকে প্রোটেকশন দিয়েছে। ফলত স্বাভাবিকভাবে যে প্রশ্নটা প্রাসঙ্গিক হচ্ছে যে শেষ পর্যন্ত দেহটা অঙ্গ পাচারের ব্যাপারটা যাতে সারফেসে না আসে সেই জন্যই কি গাড়িতে বসে 10,000 টাকা চাকরি দিলেন? সেটা তো একটা লোক ঠকানো। প্রীতম ঘোষ বলে যে যুবকটি আনফর্চুনেটলি মারা গেছে, তার মাকে তো এটা ঠকানো হলো। 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি কেন? যদি সরকারি ব্যর্থতা তো বটেই, যদি ইঁদুরে খুব লয়, যদি মানুষও বিক্রি করে, দুটোই সরকারি ব্যর্থতা। সেইখানে দাঁড়িয়ে সেই পরিস্থিতি দাঁড়িয়ে বলতে পারতেন যদি আমি কথা দিচ্ছি রাজ্য সরকারের তরফ থেকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ তার পরিবারকে দেব, তার মাকে 10,000 টাকা চাকরির গল্প না বলে। কেন চাকরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেগুলো হয় সেটা কীরকম হয় আপনারা সবাই জানেন। চাকরি বিক্রি হয়, চাকরি কন্ট্রাকচুয়াল করে সারা জীবন রেখে দেওয়া হয়। শুধু শুধু এই অ্যাসুরেন্সগুলো গাড়িতে বসে দিলেন কেন, যখন স্কুল সার্ভিস কমিশনের এইভাবে ছেলেমেয়েগুলো দিনের পর দিন রাস্তায় বসে মার খাচ্ছে পুলিশে? আমি সামগ্রিক এই বিষয়টা নিয়ে চোখ উপড়ে নেওয়া না অঙ্গ বিক্রির এই যে বিষয়টা আছে এই পশ্চিমবঙ্গে সেটাকে আড়াল করার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়াস 10,000 টাকার চাকরির গল্পটা গাড়িতে বসে দিয়ে দিলেন। সরাসরি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে। তার বক্তব্যটা আজকে আপনাদের শোনাব। নমস্কার ভাস্করবাবু, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। বলছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বারাসাতে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বনগাঁ থেকে ফেরার সময় মাঝ রাস্তায় যেখানে দেখেন যে ময়নাতদন্তের পর দেহ নেওয়ার সময় ভাইয়ের বাঁ চোখের ওপর তুলসীর পাতা দেওয়া, রক্ত ঝরছিল, তুলসীর পাতা সরাতেই দেখা যায় বাঁ চোখটা নেই। মুখ্যমন্ত্রী পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বাড়িতে উপার্জনকারী না থাকায় মাকে 10,000 টাকার বেতনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আবার বলেছেন যা পরে স্থায়ী হয়ে যাবে। আমার প্রশ্নটা দুটো। প্রথম কথা হচ্ছে যে এই 10,000 টাকার চাকরি যে যে দুর্ভাগ্যজনক মৃত্যুর পর তার মাকে দেওয়া হচ্ছে, এটা কার অপরাধে দেওয়া হচ্ছে? এখন ইন্টারপ্রিটেশন করা হচ্ছে মর্গের মধ্যে থেকে ইঁদুর নাকি চোখ নিয়ে চলে গেছে। এটা সম্প্রতি একটা ইন্টারপ্রিটেশন, আমার কাছে ভিডিওটা এলো। দ্বিতীয়, আমার যেটা মূল প্রশ্ন, প্রশাসন যদি অন্যায় করে প্রশাসনের সেই ব্যক্তি কি শাস্তি হবে সেটা কি প্রকাশ্যে জানতে পারবো? নাকি আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ মৃতদেহ বিক্রি করত, সেই সন্দীপ ঘোষকে আলটিমেটলি তার মৃতদেহ বিক্রি করার তার শাস্তি হয়নি, উল্টে তার পোস্টিং হয়েছে, তাকে প্রোটেকশন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পেছনে কাহিনীটা কি একটু বলবেন? দেখুন, মানে এটার আমার একটা জিনিস মনে হয় যে পশ্চিমবঙ্গে যদি কোনো গণতান্ত্রিক সিস্টেম থাকতো তাহলে সরকারি চাকরিগুলোকে এভাবে খোলামকুচির মতো বিলিবাট্টা করা যেত না। 1 নম্বর, সরকারি চাকরির অধিকার রাজ্যের জনগণের। কোন জনগণের? প্রত্যেকটা মানুষেরই। কিন্তু সেখানে সিলেক্টেড হবে সেই সব মানুষজন যারা নিজের মেধার মানে উৎকৃষ্টতা দেখিয়ে পরে সেই সরকারি চাকরিতে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবেন। সরকারি চাকরিটা কিন্তু তাদের জন্যই নির্দিষ্ট থাকা উচিত। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে গণতন্ত্র যেমন নেই, এখানে সরকার বলেও কোনো কিছুর অস্তিত্ব নেই। যেটা আছে সেটা হলো ওই কালীঘাটের ওই একটা নির্দিষ্ট পরিবারের পারিবারিক সম্পত্তি। বর্তমানে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই তাই ওনার সম্পত্তিতে, মানে ওনার জমিদারিতে বাস করি আমরা। যে কারণের জন্য বারাসাতে যেটা ঘটেছে সেটা অন্য কিচ্ছু নয়। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে দীর্ঘদিন থেকে মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচার সিন্ডিকেট চলে এবং খুব সুনির্দিষ্টভাবে বলছি, সেই সিন্ডিকেটের পয়সা এমন এমন জায়গায় পৌঁছায় যে কারণের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের যে কোনো দুর্নীতি হলে ধামাচাপা দেওয়ার এত আগ্রহ থাকে। এই একই ঘটনা আরজি করার সময় দেখতে পেয়েছি আমরা। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা, একটা মানুষ একটা অপারেশন করতে গেলে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে সেগুলোকে প্রতিস্থাপন করা, বাজারে বিক্রি করা, সেসব ঘটনারও নজির আছে। এখানে স্বাস্থ্য ডিপার্টমেন্টের যারা কর্মচারী আছেন তাদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। ওই স্বাস্থ্য ডিপার্টমেন্টে জাল ওষুধে ভরে গেছে।
কোনো হসপিটালে কোনো আসল ওষুধ পাওয়া যায় না, কোনো ওষুধে কাজ হয় না। ডাক্তারবাবুরা বাধ্য হয়ে বলেন যে বাইরে থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ান, তবে যদি কাজ হবে। অর্থাৎ এর কারণের জন্যই মুখ্যমন্ত্রী বলতে পারেন, স্বাধীনতার পর আমরা প্রথম কোন একজন মুখ্যমন্ত্রীর কাছে শুনলাম যে কোনো একজন সচিবকে ছাড়া নাকি একটা দপ্তর অচল। নারায়ণ স্বরূপ নিগম সেই মহান ব্যক্তি যাকে ছাড়া নাকি পশ্চিমবঙ্গের বেহাল স্বাস্থ্য দপ্তরের, মানে আরো বেহাল যে সিন্ডিকেট চলে সেখানে, হাল পাওয়া সিন্ডিকেট, সেটা নাকি অচল হয়ে যাবে। স্বাভাবিক তো, অচল হওয়াই তো স্বাভাবিক, কারণ নারায়ণ স্বরূপ নিগম যেভাবে দক্ষতার সাথে স্বাস্থ্য দপ্তরের কাটমানির টাকা নির্দিষ্ট জায়গাতে পৌঁছে দেন, সেটা অন্য কে পারবে অত দক্ষতার সাথে করতে? এটা যেমন হয়েছে, বারাসতে যেটা হয়েছে মৃতদেহের চোখ চুরি যাওয়া, এটা এই রাজ্যের সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা উদাহরণ। সেই দুর্নীতিকে ঢাকার জন্য কোথায় কঠোর হাতে সেটা তদন্ত হবে এবং দোষীদের মানে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, সেটা না করে উনি চাকরি দিয়ে দোষ ঢাকার চেষ্টা করছেন, এবং যাতে করে ওই পরিবার ফার্দার কোনো দাবি দেওয়ার দিকে না যেতে পারে তার জন্য মুখ বন্ধের প্রচেষ্টা। এটা উৎকোচ দেওয়া, সরকারি চাকরিটাকে উৎকোচ হিসেবে দেওয়া হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঢাকার জন্য। এর বাইরে এটার অন্য কোনো ন্যারেটিভ আমার কাছে অন্তত নেই। আর মানে ইঁদুরের এত টেস্ট বেড়ে গেছে খাদ্যের যে মানুষের চোখকেও উপাদেয় হিসেবে গ্রহণ করছেন, মানে গ্রহণ করছে কোথাও কোথাওকার ইঁদুর। এটা ভেবে বেশ মানে পুলকিত হচ্ছি যে এইসব ইঁদুর পশ্চিমবঙ্গে এলো কোথা থেকে, কোন দেশ থেকে আমদানি করা হয়েছে এইসব ইঁদুরকে। না, এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, যে কোনো ঘটনা ঘটলেই এ রাজ্যে একটা প্রবণতা আছে ঘটনাটাকে ছোট ঘটনা, সাজানো ঘটনা, বানানো ঘটনা, কিছুই হয়নি এ আর, এমনকি এই প্রবণতা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মাটিতে চলে আসছে। ফলত অপরাধী খোঁজার আগে, দেখুন মর্গ খুব সেন্সিটিভ জায়গা। বারাসাত মেডিকেল কলেজ যেখানে হয়েছে সেটাও মানে একটা ডিস্ট্রিক্টের সব থেকে বড় হসপিটাল হিসেবে চিহ্নিত, আমি যতদূর জানি। এবার ঘটনা হচ্ছে সেই মর্গে তো সিসিটিভি থাকার কথা যদি কিছু ঘটে থাকে। তো সেই ইনভেস্টিগেশনের আগেই ক্ষতিপূরণ ঘোষণা হয়ে গেল রাস্তায় গাড়িতে বসে, এবং 10,000 টাকার চাকরি পার্মানেন্ট হয়ে যাবে, আর তারপরের দিন বাজারে এটা ভাসিয়ে দেওয়া হলো। ওখানে ইঁদুর নিয়ে গেছে, অর্থাৎ চোখ বিক্রি করা হয়নি। কিন্তু সবকিছুর মধ্যেই এই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, একটা একটা হতভাগ্য যুবকের মৃত্যুর পরও তার সেই মানে হারিয়ে যাওয়া চোখ নিয়েও পর্যন্ত বাঙালিকে দেখতে হলো। আমার শুধু খালি বারবার একটা জিনিস মনে হচ্ছে, মানে মুখ্যমন্ত্রী একটা শব্দবন্ধ আমার কাছে খুব বিস্ময়কর লেগেছে, বলবো না বিস্ময় আর লাগে না মুখ্যমন্ত্রীর কথাতে, যে 10,000 টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আবার গাড়িতে বসেই অন রোড বলেছেন ওটা পার্মানেন্ট হয়ে যাবে। যদি পার্মানেন্ট হয়ে যাবে মানে সিদ্ধান্ত হতো, তাহলে পার্মানেন্ট এই কন্ট্রাকচুয়াল যে পশ্চিমবঙ্গের অসংখ্য অগুন্তি কন্ট্রাকচুয়াল কর্মী বৈধ পদে, তাদের কি কোথাও পার্মানেন্ট করা হয়? এই প্রশ্নটা কিন্তু ভাস্করবাবু আমাকে ভাবিয়েছে। তাহলে উনি কি করে পার্মানেন্ট হয়ে যাবে? একটা অপরাধ বোধ থেকে কি বলছেন যে শুধু পার্মানেন্ট হয়ে যাবে? শুধু ওটাকে বলছেন কেন? কত কত মানুষজন আছে যারা ধর্মতলার বিভিন্ন প্রান্তরে বসে আছে, ঠিক। যারা যারা নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে প্যানেলভুক্ত হয়েও চাকরি পায়নি। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে না যে কেন 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে কেউ চাকরি পাচ্ছে না, অথচ আপনার প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য কারুর মৃতদেহের চোখ চুরি হবে, আর সেইটাকে ঢাকার জন্য আপনি সরকারি চাকরি বিলোবেন। এই দাবি তো রাজ্যের মানুষের করা উচিত। অবশ্য আমরা বলতে বলতে আমার একটা কথা মনে এলো, যে আমরা যারা ধরুন বেঁচে পড়তে আছি পশ্চিমবঙ্গে, মানে বিবেক মরে গিয়ে যারা শরীর নিয়ে বেঁচে আছি, তারা তো দৃষ্টি থাকতেও অন্ধই, মানে চোখ তো আমাদের নেই। ঠিক চোখ যদি থাকতো তাহলে এই সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে তো আমরা প্রতিবাদ করতাম। ঠিক। তা এই যে চোখ চুরি হয়েছে এটা এমন কিছু নয়, এটা ওই মানে দৃষ্টিহীন মানুষকেই, যে তোমরা বেঁচে থেকেও চোখ থাকাও যা, আর মৃতদেহের চোখ না থাকাও তাই, একই ব্যাপার। আমার মনে হচ্ছে সেই প্রতীকটাকে এখানে তুলে ধরা হয়েছে আর কি, এই চোখ চুরির মধ্যে দিয়ে। এটাও হতে পারে, জিজ্ঞাসা করে দেখুন, কারণ উনি তো অ্যাবস্ট্রাকশন খুব ভালোবাসেন, এমন এমন ছবি আঁকেন যে কোনো কারোরই সেটাগুলোর মানে মর্মোদ্ধার করার মানে ক্ষমতা হয় না। তা সেই রকমই কোনো ঘটনা এখানে ঘটিয়েছেন কিনা মানে বলতে খারাপ লাগছে আর কি। পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জিত আমরা, যেসব ছেলেপিলেরা বছরের পর বছর ধরে বসে আছে চাকরি, মানে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার পরেও যাদের সামনে চাকরির দরজা খোলে না। ওই বারাসাতের ওখানেই যতদূর সম্ভব, আমি যদি ভুল না বলে থাকি, ওইদিকেই ইয়েতেই আজকে 5 দিন ধরে সেখানে অনশন করছে দেবাশিস বিশ্বাসরা। 2009 সালে তারা প্যানেলভুক্ত হয়েছিল, চাকরি পায়নি প্রাথমিক। আর সেখানে দাঁড়িয়েই উনি এই ধরনের
মানে প্রহসনগুলো করছেন, এরপরেও রাজ্যবাসী চুপ থাকবে, এরপরেও রাজ্যবাসী এই রাজ্যের দুর্নীতি নিয়ে মানে মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাবে, সেই রাজ্যে এর থেকে ভালো কি হতে পারে? তবুও আমাদেরকে প্রতিবাদ করতে হবে, কারণ এই প্রতিবাদটাই আমাদের ধর্ম, এছাড়া অন্য কিছু নেই। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ ভস্টবাবু।